ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি বাংলাদেশের দিকে মোড় নিতে পারে। তো মনে রাখবেন, একটা কথা বলে গেলাম, ভারত যদি পাকিস্তানে একটি মিসাইল হামলা করে, তো পাকিস্তান চেষ্টা করবে একটা মিসাইল হামলা করার জন্য। কিন্তু ভারত যদি বাংলাদেশে একটা মিসাইল হামলা করে, পাকিস্তান ভারতে 3টা মিসাইল হামলা করবে। কারণ তারা অতীতে যে তাদের ভুলের কারণে তারা আমাদেরকে হাতছাড়া করেছে, সেটা তারা বুঝতে পারছে। তারা কয়েকবার এই রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চেয়েছে এবং তারা অনুতপ্ত। তারা বুঝতে পারছে যে আমাদের ভুলের কারণে, আমাদের এই স্বৈরতন্ত্রের কারণে আমাদের এই বাংলাদেশি ভাইদেরকে আমরা হাতছাড়া করেছি। এতে তাদের লস হয়েছে এবং তারাই আছে না অনুতপ্ত হয়েছে, তারা বুঝতে পেরেছে। আমি কেন এই কথাটা বললাম একটু বিবেচনা করে দেখুন। আমাদের দুর্দিনে, আমাদের এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় পৃথিবীর যে কোনো দেশ আমাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসবে, আমরা তাদেরকেই আছে না সাদরে আমন্ত্রণ জানাবো, আমরা গ্রহণ করব। আমি কেন বলছি এই কথাটা, যে ভারত যদি বাংলাদেশে একটা মিসাইল হামলা করে, পাকিস্তান 3টা হামলা করবে, তার কিছু দৃষ্টান্ত এবং কিছু নমুনা আমি আপনাদেরকে বলছি। ধরুন, কিছুদিন আগে একটা পাকিস্তানের একটা ব্যক্তি, একটা প্রশাসনের এমপি না মন্ত্রী, তা আমি সঠিক জানি না, তিনি একটা বক্তব্য, তার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে তিনি আমাদের পাশে আছেন বা থাকবেন। এই পাকিস্তানের যে পারমাণবিক বোমা, যে অ্যাটম বোমা, এগুলো নাকি আমাদের। আমরা কি কোনোদিন পাকিস্তানের কাছে আমরা এই অ্যাটম বোমা চাইছি? চাই নাই। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে বলছে যে এই অ্যাটম বোমা, পাকিস্তানের অ্যাটম বোমা বাংলাদেশি ভাইদের। তাহলে পরিস্থিতি যদি বাংলাদেশের দিকে মোড় নেয়, তাহলে একটা চরম শিক্ষা দেওয়া যাবে ভারতকে। যদি বাংলার বুকে একটা বিন্দু পরিমাণ একটা ঢিল চূড়া হয়, এই ভারত যদি বাংলাদেশে একটি ঢিল ছুঁড়ে, তাহলে আমরা তো আছি ইনশাল্লাহ, কিন্তু আমাদের কাজও লাগবে না। ভারতকে ধ্বংস করে দেওয়ার জন্য পাকিস্তানে যথেষ্ট। আর আমাদের সার্বভৌমত্বের, আমাদের যে 1 ইঞ্চি মাটি যদি ভারত দখল করার কল্পনা করে থাকে, পায়তারা করে থাকে, তাহলে আমাদের এই চট্টগ্রামকে দখল করার যে হুমকি দিয়েছিল, যদি তারা ওই দিকটা চিন্তা ভাবনা করে, তাহলে আমরা সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব চীনকে সাথে নিয়ে। প্রয়োজনে আমরা 7 সিস্টার, আমাদের যে মানচিত্র, আমরা মানচিত্রের পূর্ণতা আমরা বহাল করব ইনশাল্লাহ। আমাদের 18 কোটি 20 কোটি সৈনিকের বিনিময়ে হলেও আমরা আমাদের এই 7 সিস্টার, আমরা চীনকে কিছু অংশ দিয়া হলো আমরা কি করব, আমাদের এই ভূমি আমরা পুনরুদ্ধার করব ইনশাল্লাহ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তিনি অতীতে শেখ হাসিনায় ক্ষমতা থাকাকালীনও ভারতের সাথে যখন বাংলাদেশের কিছুটা হলেও টানাপোড়েন হতো, সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পথে এরকম পরিস্থিতি তৈরি হতো, তখন পাকিস্তান এগিয়ে আসতো। আর এই পাকিস্তানের তখন ইমরান খান ছিল প্রধানমন্ত্রী। এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও তারা পাকিস্তান সহযোগিতা করতে চেয়েছিল। আর এই জন্যে বাংলাদেশের সমস্ত দলের একজন জনপ্রিয় নেতা, বাংলাদেশের আওয়ামী লীগগণ, বিএনপিগণ, জাতীয় পার্টিগণ, সমস্ত দলের জনপ্রিয় এক নেতা হচ্ছে ইমরান খান। সারা বিশ্বের জনপ্রিয় একজন নেতা হচ্ছে ইমরান খান। কিন্তু এই ইমরান খানও চেয়েছিল শেখ হাসিনাকে এই ভারতের কবল থেকে রক্ষা করার জন্য। কিন্তু কি লাভ হবে? এই নারী তো ছিল লুবি, আর এই নারী তো নিজের স্বার্থ আর ভারতের স্বার্থ উদ্দেশ্য হাসিল করার জন্যই তিনি এই ক্ষমতা আঁকড়িয়ে ধরেছিলেন। কিন্তু ইমরান খান চেয়েছিল যে ভারতের কবল থেকে
শেখ হাসিনাকে সহযোগিতা করে হলেও এই পাকিস্তান কিন্তু জানতো যে শেখ হাসিনা ভারতের দালাল, শেখ হাসিনা ভারতের হলো এজেন্ট, ভারতের হয়ে সে কাজ করে। তারপরেও ইমরান খান চেষ্টা করেছিল যে শেখ হাসিনাকে কিভাবে এই ভারতের হাত থেকে, ভারতের কবল থেকে রক্ষা করা যায় বাংলাদেশকে। তারা বিভিন্নভাবে চেষ্টা করেছিল। আমরা এই পাকিস্তানের বিভিন্ন কার্যকলাপ থেকে আমরা বুঝতে পারছি যে আসলে আমরা কোনোদিনও যদি আমরা পাকিস্তানের কাছে সহযোগিতা না চাই, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, এমনকি যুদ্ধের ক্ষেত্রেও যদি আমরা তাদের কাছে সহযোগিতা না চাই, তারা ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করবে। তারা, আমি যে বললাম যে পাকিস্তানে যদি একটা বোমা হামলা করে ইন্ডিয়াতে তারা একটা বোমা হামলা করে প্রতিহত করবে, কিন্তু যদি বাংলাদেশে তারা একটা হামলা করে, তাহলে পাকিস্তান 3টা হামলা করে তার জবাব দিবে। কিন্তু আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। প্রকৃতপক্ষে ৭১ সালে যে স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা যে স্বাধীনতা মনে করি, সেটা কিন্তু স্বাধীনতা ছিল না ভাই। সেটা ছিল একটা গান্ধীর ফাতানুফাত, এটা ছিল একটা চক্রান্ত। আর এই চক্রান্তের মধ্যেই এই মুক্তিযোদ্ধারা পা দিয়েছিল। তখন এটা তারা বুঝতে পারে নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মুখ থেকেও বের হতে বাধ্য হয়েছে যে বাংলাদেশ এভাবে ভারতের ফেডে চলে যাবে যদি জানতাম, তাহলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম না। তাহলে এই কথাগুলা কি আমার এই কথাগুলাকে সত্য প্রমাণ করে না? কোনোদিনও ভারত আমাদেরকে সহযোগিতা করে নাই। তারা শুধু তাদের নিজের স্বার্থের জন্যই তারা তখন আমাদেরকে পৃথক করেছে। তাদের স্বার্থের জন্য আমাদেরকে কখনো সহযোগিতা করে নাই। দেশ স্বাধীন হওয়ার পরে ভারত যাওয়ার সময় আমাদের দেশের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, অস্ত্র শস্ত্র লুটে নিয়ে গেছিল, সেগুলো তো আর আমরা ভুলে যাই নাই। তারা আমাদেরকে কি সহযোগিতা করছে? আজকে কেন আমরা তাদের স্বার্থের জন্য তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা বুঝতে পারি নাই। আমরা বুঝতে পারি নাই বিদায় আমরা তাদের ফাতানুফাতে পা দিয়েছি। প্রিয় বন্ধুরা, আমি সামান্য একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন যে আসলে কথাগুলা আমি কি বলছি। দেখেন, 1969 যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের আওয়ামী মুসলিম লীগ শেখ মুজিবুরের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয় লাভ করেছিল। কিন্তু পাকিস্তান হানাদার বাহিনী, পাকিস্তানের তৎকালীন স্বৈরাচার যদি গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করত, তাহলে কি উভয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ মুজিব হতেন না কোনো দেশ স্বাধীন হতো? তাহলে সামান্য সিম্পল একটা বিষয় তো আমরা চিন্তা করলে হয়ে যায়। শেখ মুজিব কখনো স্বাধীনতা চায় নাই, কারণ শেখ মুজিব জানতো স্বাধীনতা যদি আমরা এখন যুদ্ধ করে আমরা ছিনিয়ে আনি, আমরা স্বাধীন হই, তাহলে আমাদের এই তলাবিহীন জুড়ি চালানো কখনো আমাদের পক্ষে সম্ভব হবে না। যখন শেখ মুজিবুর রহমানকে বন্দি করে পাকিস্তানে নিয়ে যাওয়া হলো, তখন গান্ধী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ইন্ডিয়া নিয়ে কিছু ফার্ম ফুট্টি দিল। তো ট্রেডিং তো আমি বলি না যে এগুলো ট্রেডিং, এগুলো দিয়েছিল কি একটি প্রসামন্ত্র দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে সাথে তাদের স্বার্থ হাসিলের জন্য তারা সৈন্য পাঠিয়েছিল, কিছু শিখ সৈন্য পাঠিয়ে তারা এই পাকিস্তানিদেরকে এই দেশ থেকে তাড়া করে দেওয়ার পরে তখন দেশ স্বাধীন হয়। চট্টগ্রাম 8ম বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান তখন স্বাধীনতার ঘোষণা দেয়। কিন্তু শেখ মুজিবুর তখন পাকিস্তানের কারাগারে, তিনি জানেনও না যে দেশ স্বাধীন হয়েছে, কারণ কারাগারে থাকলে তো সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, তো কিভাবে জানব? তিনি মুক্তি পাওয়ার পরে দেশে আইসা তখন তিনি দেশের হাল ধরেন। আর তিনি হাল ধরে যে কি অবস্থা করেছেন দেশের, বাঙালি জাতির আর জানার বাকি নেই। একটি যুদ্ধগ্রস্ত দেশে দুর্ভিক্ষ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু যুদ্ধের
পরে যে দেশের পরিস্থিতি হয়েছে, শেখ মুজিবুর যে এই চরমভাবে ব্যর্থ হয়েছে, একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ব্যর্থ হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এও ভারত। দেখুন, আমি বলছি এই বিশাল মহাভারত, এই বিশাল মহাভারতের মধ্যে সামান্য একটি হলো বাংলাদেশ। কিন্তু সারা মহাভারতে কোথাও দুর্ভিক্ষ নাই, কিন্তু বাংলাদেশের দুর্ভিক্ষ কেন? আপনারা বিবেকের কাছে প্রশ্ন করুন। এই তো কিছুদিন আগেও শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, সব ঠিকঠাক চলে, হঠাৎ করে পেঁয়াজের কেজি হয়ে যায় 200 টাকা, তেলের কেজি হয়ে যায় 250 টাকা, 300 টাকা। কেন? ওই যে ভারত একটু হাসিনার কাছ থেকে সুবিধা ভোগ করে নিবে, তাকে পেরেশানি আলানের জন্য বিরোধী দলকে উস্কিয়ে দিয়ে, দ্রব্যমূল্য দর বাড়িয়ে দিয়ে, তাকে ফেসার হালিয়ে কিছু নেওয়ার জন্য তারা এই ফায়ে তারা করে করে আজকে এই 15টি বছর আমরা যা দেখেছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন যে কিভাবে ভারত আমাদেরকে এই 15টি বছর শোষণ করেছে। আমি 15 বছর বলি না, আমি বলি বাংলাদেশের এই যে স্বাধীনতা নামক 71 থেকে এ পর্যন্ত যে 53 বছরের ইতিহাসে আমি যা দেখছি সবই আছে না ভারতের দাসে পরিণত হয়েছে। এই বাংলাদেশ ভারতের গোলামে পরিণত হয়েছে। তাদের এই রয়ের দখলেই ছিল বাংলাদেশ। কিন্তু জুলাইয়ের এই 5 আগস্টের স্বাধীনতার পরই আমরা পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা এর আগে কোনো স্বাধীনতা আমরা স্বীকার করি না এটা, কারণ এটা ভারতের একটা পাতানুপাত ছিল, গান্ধীর একটা পাতানুপাত ছিল। এটা স্পষ্ট এখন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ভেসে উঠছে যে 71-এ কোনো স্বাধীনতা আমরা মানি না, মানব না। কারণ 71-এ কোনো স্বাধীনতাই ছিল না, এটা ছিল ভারতের চক্রান্ত, এটা গান্ধীর পাতানুপাত। তাহলে আমরা সেই পা দিয়ে যে করছি ভুল, এই 53 বছর তার মাসুল দিয়েছি। আমরা 2024 সালে 5 আগস্ট যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা হচ্ছে আমাদের জন্য অরিজিনাল স্বাধীনতা, একমাত্র স্বাধীনতা। আমাদের এই 71-এর ভুয়া স্বাধীনতা আমরা মানি না। আমাদেরকে 71-এর সব কিছু ভুলে যেতে হবে। আর যদি আমরা 71-কে স্মরণ করি, 71-কে বুকে ধারণ করি, তাহলে যে কোনো মুহূর্তে আমরা আবার ওই ভারতের ভিতরে আমরা চলে যাব। তাই আমাদের 71-কে করজ দিতে হবে। আমরা 71 ভুলে যাব এবং 5 আগস্টের স্বাধীনতাকে আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত দিতে হবে। আমাদের এই 24 সালের 5 আগস্টের স্বাধীনতা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এবং শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। এটাই হলো আমার দাবি।